কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশের সবকিছু কেমন যেন অচেনা, অর্থহীন? জঁ পল সার্ত্রের বিখ্যাত উপন্যাস নজিয়াতে আমরা ঠিক এই অদ্ভুত অনুভূতির গভীরে ডুব দেব। উপন্যাসের প্রধান চরিত্র অ্যান্তোয়ান রোকেন্টিনের ডায়েরির এই লাইনটা দিয়েই কিন্তু সবকিছুর শুরু। তার এই তীব্র একাকিত্ববোধ, এই বিচ্ছিন্নতা, এটাই তাকে ঠেলে দেয় এক গভীর দার্শনিক সংকটের দিকে। চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। সময়টা ১৯৩০-এর দশক। জায়গাটা ফ্রান্সের বুভিল নামের একটা বন্দর শহর। এখানেই থাকেন আমাদের গল্পের মূল চরিত্র আন্তোয়ান রোকেন্টিন, পেশায় একজন ইতিহাসবিদ। বাইরে থেকে দেখলে সবকিছু বেশ সাধারণ, কিন্তু এই সাধারণ পরিবেশেই অসাধারণ কিছু একটা ঘটতে চলেছে। তো রোকেন্টিন কি করছেন ওখানে? তার লক্ষ্যটা আপাতদৃষ্টিতে বেশ সহজ সরল। তিনি অষ্টাদশ শতাব্দীর এক ফরাসি অভিজাতকে নিয়ে গবেষণা করছেন। মনে হতে পারে যে বর্তমানের সব কোলাহল থেকে পালিয়ে তিনি যেন ইতিহাসের এক সুশৃঙ্খল অতীতে আশ্রয় খুঁজছেন। কিন্তু ইতিহাস তাকে শেষ পর্যন্ত আশ্রয় দিতে পারে না। তার এই সাজানো গোছানো জগৎটা কেমন যেন এক অদ্ভুত, অস্বস্তিকর অনুভূতিতে ডুবে যেতে শুরু করে। এক অজানা আতঙ্ক যেন তার সবকিছুকে গ্রাস করে নিচ্ছে। তো কি এই অনুভূতি? সার্ত্রা একেই বলছেন নজিয়া। আর এটা শুধু একটা মানসিক অস্বস্তি নয়, এটা তার চেয়েও বেশি কিছু। এটা একটা শারীরিক অভিজ্ঞতা যা আমাদের চারপাশের বাস্তবতাকে একেবারে নতুন করে চিনতে বাধ্য করে। ভাবা যায়, সমুদ্র তীরের একটা সাধারণ নুড়ি পাথর তুলতে গিয়ে কারো গা গুলিয়ে উঠল। রোকেন্টিনের সাথে ঠিক এটাই হয়। ওই মুহূর্তে পাথরটা আর শুধু একটা পাথর থাকে না, এর পরিচিতি, এর নাম, সবকিছু যেন মুছে যায়। পড়ে থাকে শুধু এর অর্থহীন কাঁচা অস্তিত্ব। সার্ত্রের ভাষায় এটাই হল নজিয়া, সেই ভয়ঙ্কর উপলব্ধি যখন হঠাৎ করে বোঝা যায় যে এই মহাবিশ্বের কোনো আগে থেকে ঠিক করে দেওয়া অর্থ নেই। আমরা যে নাম বা পরিচয় দিয়ে জিনিসগুলোকে চিনি, সেগুলো আসলে আমাদেরই তৈরি করা একটা আবরণ। তাহলে বুঝতেই পারছেন, এই গা গোলানো অনুভূতিটা শুধু একটা শারীরিক সমস্যা নয়, এটা জন্ম দিচ্ছে একটা বিশাল দার্শনিক প্রশ্নের। যদি এই জগতের কোনো অন্তর্নিহিত অর্থই না থাকে, তাহলে আমাদের নিজেদের অস্তিত্বের অর্থটা কি? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে সার্ত্রের মূল দর্শন, মানে অস্তিত্ববাদের একেবারে কেন্দ্রে। তার সবচেয়ে বিখ্যাত ধারণাটা হল অস্তিত্ব সারধর্মের আগে আসে। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। ধরুন একটা কাগজ কাটার ছুরি, ওটা বানানোর আগেই কিন্তু ঠিক করা হয়ে গেছে যে ওটার কাজ কি হবে, মানে ওটার উদ্দেশ্য বা সারমর্ম আগে তৈরি। কিন্তু সার্ত্রা বলছেন মানুষের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। আমরা আগে এ পৃথিবীতে আসি, আমাদের অস্তিত্ব লাভ হয়, তারপর আমাদের জীবনের উদ্দেশ্য বা সারমর্ম আমাদের নিজেদেরই তৈরি করে নিতে হয়। ব্যাস, এই উপলব্ধিটা রোকেন্টিনের মাথায় যেন বাজ পড়ার মতো লাগে। তিনি বুঝতে পারেন একজন মৃত মানুষের জীবনে অর্থ খুঁজে বেড়ানোটা আসলে নিজের বর্তমান অস্তিত্বের দায়িত্ব থেকে পালানোর একটা অজুহাত ছাড়া আর কিছুই না। তাই তিনি তার গবেষণা থামিয়ে দেন। কিন্তু ব্যাপার হল, এই যে স্বাধীনতা, মানে কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য ছাড়া বাঁচার স্বাধীনতা, এটা কিন্তু বেশ ভয়েরও বটে। যখন কেউ বুঝতে পারে যে তার জীবনের সব কিছুর জন্য সে নিজেই পুরোপুরি দায়ী, তখন অনেকেই এই চরম দায়িত্ব থেকে পালাতে চায়। স্বাধীনতার এই ভয় থেকে পালানোর চেষ্টাকেই সার্ত্রা বলছেন ব্যাড ফেথ, বা সোজা বাংলায় আত্মপ্রতারণা। এটা হলো নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়া যে আমার তো কিছু করার নেই, আমি তো এমনই, এটাই আমার ভাগ্য। আর রকেন্টিন কিন্তু তার চারপাশে এই আত্মপ্রতারণার অনেক জীবন্ত উদাহরণ দেখতে পান। যেমন লাইব্রেরিতে এক ভদ্রলোকের সাথে তার দেখা হয়, যিনি নিজেকে একজন জ্ঞানী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। লোকটা কি করছেন জানেন? লাইব্রেরির সব বই বর্ণানুক্রমিকভাবে, মানে এ থেকে জেড পর্যন্ত পড়ে শেষ করার এক অসাধ্য সাধনায় নেমেছে। সে আসলে একজন স্বাধীন, দায়িত্ববান মানুষ হওয়ার বোঝা এড়িয়ে নিজেকে একটা চলন্ত বিশ্বকোষ পরিণত করতে চায়। এটা ব্যাড ফেথের এক চমৎকার উদাহরণ। আর শুধু অচেনা মানুষই নয়, এই আত্মপ্রতারণার ফাঁদে আটকে আছে রোকেন্টিনের প্রাক্তন প্রেমিকা অ্যানিও। তার গল্পটা যেন আরও বেশি করুণ। অ্যানি একসময় জীবনের ছোট ছোট মুহূর্তকে নিখুঁত করে তোলার চেষ্টা করত, কিন্তু এখন সে তার সেই স্বাধীনতাকে পুরোপুরি বিসর্জন দিয়েছে। সে এখন অন্যের দেওয়া পরিচয় বেঁচে আছে,
যেন এক সোনালি খাঁচার পাখি যে নিজের আকাশে ওড়ার কথা ভুলেই গেছে। তাহলে প্রশ্ন হল, এই অর্থহীনতা আর আত্মপ্রতারণার অন্ধকারে কি কোনো আশার আলো নেই? হ্যাঁ, আছে। আর এখান থেকেই রকিনটিনের যাত্রাটা এক নতুন গুরুত্বপূর্ণ মোড় নেয়। আর সমাধানটা আসে একদম অপ্রত্যাশিত একটা জায়গা থেকে। একটা পুরনো জ্যাজ গান শুনতে শুনতে রকিনটিন উপলব্ধি করেন যে তিনিও তো কিছু একটা সৃষ্টি করতে পারেন, এমন কিছু যার একটা নিজস্ব কাঠামো আছে, যা তাকে এই অর্থহীন চিপচিপে অস্তিত্ব থেকে মুক্তি দিতে পারে। তাহলে তার পুরো যাত্রাপথটা কি দাঁড়ালো? প্রথমে নজিয়ার মাধ্যমে বাস্তবতার মুখোমুখি হওয়া, তারপর অতীতের অর্থহীন প্রজেক্টটা ছেড়ে দেওয়া, এরপর চারপাশের ব্যাড ফেথ বা আত্মপ্রতারণাকে চিনে নিয়ে সেটাকে প্রত্যাখ্যান করা, এবং সবশেষে নিজের জন্য নতুন অর্থ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া। মানে বাইরে থেকে অর্থ খোঁজা বন্ধ করে ভেতর থেকে অর্থ তৈরি করার পথে হাঁটা। শেষ পর্যন্ত রকিনটিন একটা উপন্যাস লেখার সিদ্ধান্ত নেন। তিনি শিল্প সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্বকে অর্থবহ করে তুলতে চান। আর এখানেই সার্ত্রে আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যান। যদি এই জীবনের কোনো আগে থেকে তৈরি করা অর্থ নাই থাকে, তাহলে আমরা নিজেদের জীবনের জন্য কোন অর্থটা তৈরি করব?